স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সহ অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ শিশু রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে। ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই নষ্ট হয়ে পড়ে আছে রাজশাহীর মহানগরীর 450 সিসি ক্যামেরা। এতে ব্যাহত হচ্ছে নজরদারি, ফলে হুমকিতে আছে জননিরাপত্তা। দ্রুত সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। অপরাধ দমন ও অপরাধী শনাক্তে রাজশাহী মহানগর জুড়ে 2021 সালে 4.5 শতাধিক সিসি ক্যামেরা লাগায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর প্রবেশদ্বার এবং মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা। এসব ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাজশাহী মহানগর পুলিশ স্থাপন করেছিল সাইবার কমান্ড কন্ট্রোল সেন্টার। নগরবাসীর কাছে পুলিশের এসব কর্মকাণ্ড ব্যাপক প্রশংসা পায়। কিন্তু জুলাই বিপ্লবের সময় নষ্ট হয়ে যায় সকল সিসি ক্যামেরা। সাইবার ক্রাইম ইউনিট ভবনেও ভাঙচুর করা হয়। 16টি বড় মনিটর, 6টি ল্যাপটপ, 6টি ডেস্কটপ, 3টি প্রজেক্টর, 8টি প্রিন্টার ও 2টি ডিজিটাল ক্যামেরা সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এবং যাবতীয় যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয়। ফলে বন্ধ হয়ে যায় পুরো সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম। এরপর থেকেই মহানগরীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে। কিছু বহিরাগত এসে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, চুরি করছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তারা জড়িত হয়ে যাচ্ছে। বিশেষ কি কারণে? এই সিসিটিভিটা না থাকার কারণে। রাজশাহীটা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, টু বি ভেরি অনেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিগত দিনে। এখন হয়তো অকাজো অবস্থায় পড়ে আছে। আমরা আশা করি খুব দ্রুত এগুলা মেরামত করা হোক। সাইবার ক্রাইম ইউনিট পুনর্গঠন সহ সিসি ক্যামেরা শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে পুলিশ। সাইবার ইউনিটটাকে আমরা আবার পুনর্গঠন মোটামুটি করছি। আমাদের কিছু নিজস্ব লজিস্টিক দিয়ে আমরা এটা চালাচ্ছি এবং তারা মোটামুটি কাজ করছে। আমরা পর্যায়ক্রমে আমরা মহানগরের সড়কগুলোতে আমরা সিসিটিভির বিষয়টা নিয়ে আমরা চিন্তা করতেছি। আমরা সিটি কর্পোরেশন সহযোগিতা চেয়েছি, ওনারা চেষ্টা করতেছে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি শহর তখনই নিরাপদ হবে যখন পুরো শহর নজরদারিতে আনা সম্ভব হবে। একটা সিটি তখনই সিকিউর হবে যখন আমি এরকম একটা পুরো সার্ভেইলেন্সের মধ্যে নিয়ে আসতে পারবো ইচ অ্যান্ড এভরি কর্নার অফ দ্য সিটি। তখন আমি বলতে পারবো না, এই সিটিটা আমার সিকিউর। আমার সিটিজেনরা যে কোনো মুহূর্তে নির্দ্বিধায় নির্ভয়ে তারা সিটিতে ঘোরাফেরা করতে পারবে, চলাফেরা করতে পারবে। দ্রুত এসব সিসি ক্যামেরা কার্যকর করার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। প্রথম রমজান থেকেই জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকের ইফতার বাজার। মজাদার ইফতারের স্বাদ নিতে সেখানে ভিড় করছেন রাজধানীবাসী। এবারে রমজানে ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদেরও। যুগ যুগ ধরে রাজধানীবাসীর ইফতারে রসনার স্বাদ মেটাচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। প্রতি বছর পবিত্র রমজান মাসে শায়েস্তা খাঁর আমলে নির্মিত শাহী মসজিদের সামনের রাস্তায় বাহারি খাবারের পসরা নিয়ে শুরু হয় ইফতারের হাট। এখানে বিশেষ আকর্ষণীয় খাবারের মধ্যে রয়েছে বড় বাপের পোলাই খায় ও সুতি কাবাব। এছাড়াও বিভিন্ন পদের মধ্যে খাসির রানের কাবাব, জালি কাবাব, টিকা কাবাব, ডিম চপ, দই বড়া, কবুতর ও কোয়েলের রোস্ট, হালিম, পেস্তা বাদামের শরবত, পরোটা, পেঁয়াজু, আলুর চপ, ছোলা বুট ও শাহী জিলাপিও নজর কাটছে। প্রতি বছর প্রথম রমজানে আমি এই চকবাজারে আসি। অন্য জায়গায় গিয়ে আমরা তৃপ্তিটা পাই না, এখানে যে তৃপ্তিটা পাই। বাপ দাদার আগের থেকে কিন্তু দেখতেছি আমরা। রমজানের শুরু থেকেই জমে উঠেছে এই ইফতার বাজার। লোকারণ্য রাস্তায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে মাসব্যাপী ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। বড় দাদা থেকে এটা শুরু হয়েছে, তারপর আমার দাদা করছে, আমার বাবা করছে, এখন আমি করতেছি। পুরো মাসে আলহামদুলিল্লাহ হবে। আজকে প্রথম দিন, আস্তে পারবে। 400 বছর আগে হয়ে গেছে এই সুতি কাবাব তো একমাত্র চকবাজার আছে।
প্রথম রমজানে খাবারের মান যাতে ঠিক থাকে সেজন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কতামূলক অভিযান পরিচালনা করতে দেখা গেছে। চকবাজারের ঐতিহ্যবাহী এই ইফতারের বাজার খাবারের সঙ্গে যেন ইতিহাস ও সংস্কৃতিকে একত্রিত করেছে। পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন স্বাদের ইফতার নিতে দূর দূরান্ত থেকে ভোজন বিলাসীরা এখানে ছুটে আসবেন বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আয়োজিত ইউক্রেন সংকট নিয়ে এক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত এবং যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই এই পদক্ষেপ বাস্তবায়ন করতে চান তারা। এ লক্ষ্যে যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি সহ 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। সম্মেলনে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। 2009 সালের 3 মার্চ পাকিস্তান ক্রিকেট তথা রাষ্ট্রীয় ক্ষেত্রে একটা কালো দিন। লাহোরে ওই দিন সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে হামলা চালায় 12 জন বন্দুকধারী। এতে শ্রীলঙ্কা দলের 6 জন সদস্য আহত হন। পাশাপাশি পাকিস্তানের পুলিশ বাহিনীর 6 সদস্য ও 2 জন সাধারণ নাগরিক নিহত হন। দেখতে দেখতে পার হয়ে গেছে 16টি বছর, কিন্তু ক্ষত এখনো শুকায়নি। সেদিন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। ম্যাচ খেলতে হোটেল থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন লঙ্কান ক্রিকেটাররা। ওই হামলার পর এক দশক পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। 29 বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পিসিবি। যদিও চলমান এই টুর্নামেন্টে নেই শ্রীলঙ্কা, তবুও লাহোরে ভেন্যু থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে ফিরে আসলো লঙ্কানদের নাম। ক্রিকেটার এবং ম্যাচ সংশ্লিষ্ট অফিসিয়ালদের গাড়ির বহর গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের কাছের মোড়ে পৌঁছানোর সাথে সাথে এলো পাথারি, গোলাগুলি শুরু হয়ে যায়। নিরাপত্তার ভয়ে ভারত পাকিস্তান সফর বাতিল করে দেওয়ার পর শ্রীলঙ্কা এগিয়ে এসেছিল। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কার্যত তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল টেস্ট ম্যাচের আয়োজক দেশটি। 20 মিনিট ধরে গুলি বর্ষণ করে 12 জন বন্দুকধারী। শ্রীলঙ্কান টিম বাসে রকেট চালিত গ্রেনেড ছুঁড়েছিল হামলাকারীরা। ভাগ্য ভালো ছিল সেটি বাসে গায়ে লাগেনি। বাস চালক মেহের মোহাম্মদ খলিল রক্ষা করেছিলেন শ্রীলঙ্কান দলকে। সাহস করে অবিরাম গুলির মধ্যেই পুরো গতিতে বাস চালিয়েছিলেন খলিল। বাসের নিচে গ্রেনেড ছুঁড়ে মেরেছিল হামলাকারীরা, কিন্তু অলৌকিকভাবে সেটা ফাটার আগেই বাসটি বেরিয়ে যায়। তবে 6 জন ক্রিকেটার আহত হয়েছিলেন। टीम निकली यहाँ से, गाड़ी जाती रही है, इसी इधर से लेके उस सामने गोल चक्कर है, उधर तक फायरिंग होती रही। उसमें कोई लोग मतलब वो हुए, जख्मी हुए, तो ड्राइवर की मेहरबानी थी, अल्लाह ने उसको हिम्मत दी, उनको बचाया माशाल्लाह। শ্রীলঙ্কান দলের উপর সেই সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। টানা 6 বছর পর 2015 মে মাসে জিম্বাবুয়ে একটি টেস্ট সিরিজ খেলতে রাজি হয় এবং সেটা লাহোরে। ধীরে ধীরে বাড়তে থাকে আন্তর্জাতিক ম্যাচও। দীর্ঘ 29 বছর পর 2025 সালে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে বেশ কড়া অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, লাহোর, পাকিস্তান। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম আন্তর্জাতিক ইস্যু নিয়ে। যুক্তরাষ্ট্রকে নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি। ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করবে ইউরোপ। ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন ও দেশটিতে শান্তি নিশ্চিত করা।
এরপর তাদের আরেকটি শিরোনাম, অপরাধ বৃদ্ধির শঙ্কায় অভিযান জোরদার। ডেভিল হান্ট নামে আর অভিযান চলবে না। কোর কমিটির সভায় পরিস্থিতি সামলাতে একগুচ্ছ সিদ্ধান্ত। রাজধানীতে 5 শতাধিক টহল দল, বিপণিবিতান ঘিরে বাড়তি নিরাপত্তা, সারা দেশে র্যাবের 200 টহল, মাঠ পর্যায়ের ঝটিকা পরিদর্শনে যাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর দেখে নেব দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বন্ধ হচ্ছে 4 অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর, নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন। তাদের আরেকটি শিরোনাম, ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন, ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত, আবাসিক সমন্বয়কারী। এছাড়াও তাদের একটি ফটো ফিচার রয়েছে। রমজানের প্রথম দিনে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে ভিড় করেন রোজাদাররা। নানা রকম মজাদার ইফতার সামগ্রী থেকে বেছে নেন নিজেদের পছন্দের খাবার। এরপর আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য, চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লস্কর পালিয়েছেন কানাডায়। দেশে ঋণ 2464 কোটি টাকা। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক তিনি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মহাপরিচালকদের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। এরপর আছে দৈনিক বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম, ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, দেশে এখন 12,37,00,000 ভোটার। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা, তাদের প্রধান শিরোনাম, ছাপা বাকি 3 কোটি পাঠ্য বই, সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে। এছাড়াও তাদের একটি শিরোনাম, স্বৈরাচারী শাসন আমলের নৃশংসতা নথিভুক্ত করতে হবে ডক্টর ইউনূস। তাদের আরেকটি শিরোনাম, দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা সোনা মোবাইল লুট। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ, অনুমোদন ছাড়াই গোপন নিয়োগ। রাশিয়ায় মানব পাচার, টার্গেট দিনমজুর ও স্বল্প শিক্ষিতরা। ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রকাশ্যে প্রচারণা, আড়ালে পরীক্ষা। কর্মসংস্থানের নামে চলছে অদৃশ্য নিয়োগ বাণিজ্য। তাদের আরেকটি শিরোনাম, পায়রা বন্দরের সরকারের গচ্চা 1450 কোটি টাকা। কাজের ধীরগতি আর ডলারের বাড়তি দরই দায়ী। জেটি নির্মাণে 145 কোটি টাকা বেশি চাইছেন ঠিকাদাররা। পরামর্শক প্রতিষ্ঠান বাড়তি চাইছে 30 কোটি টাকা। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, আলাদিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে খালেদা জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার। আওয়ামী লীগ আমলে ক্যাপাসিটি চার্জের নামে 8,000 কোটি টাকা গ্রুপের পকেটে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে 2টি বিদ্যুৎ কেন্দ্রে আইপিপি হিসাবে লাইসেন্স। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।